দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি মিপা বিশ্বাস। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তা হচ্ছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট। বিষয়ের বিপক্ষে বলবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষদল এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেটের বিতার্কিকরা হলেন নুজহাত ইসলাম রিয়া, মোহাম্মদ মাহবুব আলী সোহাগ ও তাদের দলনেতা মোহাম্মদ আব্দুল হালিম বিপ্লব। বিপক্ষ দল শহীদ সার্জেন্ট জহুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন গোলাম রাব্বানী, আফসারুল আলম খান এবং তাদের দলনেতা মোহাম্মদ জিয়াউল হক। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক, বাংলা বিভাগ ও সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, 13তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তথ্য ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দিনের শেষে। এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন বিতর্কের নিয়ম সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য প্রদানের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে আমি সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আজকের বিষয় স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতায় নয়, মানসিকতায় প্রধান অন্তরায়। প্রথমেই এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেটের যিনি প্রথম বক্তা নুজহাত ইসলাম রিয়া, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য রাখার জন্য। বলতে যাচ্ছি শূন্য থেকে শুরু করা একটি জাতির কথা, যারা কিনা 1971 সালে তাদের নিজস্ব সুদৃঢ় মন মানসিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে দীর্ঘদিনের শোষণ, নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদী যুদ্ধ করেছিল এবং স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। সেই বাঙালি জাতি আজকে বহন করছে একটি গোপন মানসিক ব্যাধি। যেই গোপন মানসিক ব্যাধিটি হলো একটি পণ্য কেবলমাত্র বিদেশি হলেই সেটি সর্বোৎকৃষ্ট। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী এবং দর্শকবৃন্দ আমাকে বিতর্কের সুযোগ করার জন্য। আজকে বিতর্কের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হলো স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। আজকের এই বিতর্কের যে প্রধান প্রবঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো সংজ্ঞায়ন করছি। প্রথমেই স্বদেশি পণ্য। স্বদেশি পণ্য বলতে আমরা বুঝি দেশের অভ্যন্তরে উৎপাদনকৃত, বাজারজাতকৃত ও দৃশ্যমান বা অদৃশ্যমান কিছু জিনিস, যা
মানুষের অভাব প্রয়োজন ও চাহিদা পূরণে সক্ষম, হস্তান্তরযোগ্য এবং অর্থ বা কোনো মূল্য বিনিয়োগযোগ্য। মানহীনতা বলতে বোঝাচ্ছি আমরা এমন একটি অবস্থা, যে কোনো পণ্যের এমন একটি অবস্থা যা মানুষের ব্যবহার অনুপযোগী বা যা মানুষের অভাব, চাহিদা ও প্রয়োজনকে পুরোপুরিভাবে পরিপূর্ণ করতে পারে না। মানসিকতা বলতে বোঝাচ্ছি আমরা এমন একটি ধারণা যা মানুষকে পরিচালিত করে এবং তার দৈনন্দিন জীবনে যার একটি যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে আমরা মানসিকতাকেই তুলনামূলকভাবে বেশি দায়ী করছি কেন? কারণ মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশ স্বাধীনতার 48 বছর পরে যখন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে, উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশ আজকে নিজস্ব পণ্যগুলো বিদেশে রপ্তানি করছে, যেখানে বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে পোশাক শিল্প রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধারণ করছে। ঠিক সে জায়গায় আমরা কিনা বাংলাদেশি নিজেদের পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলছি। মাননীয় সভাপতি, আজকে যখন বাংলাদেশের পুরো বছরের মধ্যে একটা সময় আসে যে সময়ে বাংলাদেশে পোশাক পণ্যের বাজার সবথেকে বেশি থাকে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়। ঠিক সে সময় আমরা বাজারে গিয়ে খুঁজি বিদেশি পণ্যগুলো, বিদেশি পোশাকগুলো। আমরা আজকে বিদেশি পোশাকের দিকে আগ্রহ প্রকাশ করি। এ জায়গায় মাননীয় সভাপতি আমরা মানসিকতাকে দায়ী করছি। মাননীয় সভাপতি, আমরা লক্ষ্য করে দেখতে পারি আজকে ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ার লক্ষ্য পূরণের সাথে সাথে বাংলাদেশের নিজস্ব প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স পণ্যগুলো উৎপাদন করছে এবং বিভিন্ন দেশে রপ্তানি করছে এবং সেগুলোর মান আন্তর্জাতিক মান উন্নয়ন ও সংস্থা দ্বারা নির্ণয় করে যথেষ্টভাবে পরীক্ষা করে সেগুলোকে রপ্তানি করা হচ্ছে। আজকে আমরা দেখতে পারি বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ওয়ালটন বিশ্বের 25টি দেশে ফ্রিজ সরবরাহ রপ্তানি করছে। আমরা আজকে দেখতে পারি ওষুধ শিল্পে বাংলাদেশ আজকে ভালো একটা জায়গায় অবস্থান করছে। বাংলাদেশ বিশ্বের 177টা দেশে ওষুধ রপ্তানি করছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা দেখতে পারি আমাদের দেশের চাহিদা পূরণ করে আমাদের বাংলাদেশের পণ্যগুলো আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যেখানে বিদেশে রপ্তানি করার সুযোগ পাচ্ছে এবং বিদেশে বাজার দখল করছে। আজকে আমরা দেখতে পারি উন্নত বিশ্বের নামকরা প্রতিষ্ঠান ওয়ালমার্টের 80% কাপড়ই বাংলাদেশের মেড ইন বাংলাদেশ লেখা পণ্যে থাকে। মাননীয় সভাপতি, আমরা বলতে চাই আজকে যদি আমাদের মানসিকতাটাই পরিবর্তন হয়, তাহলে আমাদের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে এগিয়ে যাবে? আজকে যদি আমরা মানসিকতা পরিবর্তন করি, তাহলে স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধিতে স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধিতে আমাদের মানসিকতার আর অন্তরায় দাঁড়াবে না। আমরা আজকে আমাদের স্বদেশি পণ্য ব্যবহার করে আমাদের অর্থনীতিকে আরও উন্নয়নের পথে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি। এর বিপক্ষে বলবেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম রব্বানী। মনে পড়ে গেল ডারউইনের সেই বিখ্যাত উক্তি, যোগ্যতাই টিকে থাকার মূল ভিত্তি। আজকে বিশ্বায়নের যুগে যখন মুক্তবাজার অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, তখন এই পণ্যের গুণ অর্থাৎ মানসম্পন্ন পণ্যেই বাজারে টিকে থাকবে, এটিই স্বাভাবিক, এটিই সত্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং যারা শুনছেন। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতায় প্রধান অন্তরায়। বিপক্ষে বলছি, প্রথমেই আজকে পক্ষদলের প্রথম বক্তা যখন বিষয়টির যথার্থ সংজ্ঞায়নে ব্যর্থ হন, তখন আমরা সংজ্ঞায়ন করে নিচ্ছি। স্বদেশ বলতে আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পণ্য বলতে কি বুঝি? অর্থনীতির ভাষায় যে বস্তু বা দ্রব্য মানুষের চাহিদা বা অভাব মেটায় এবং বিক্রির জন্য প্রস্তুত থাকে, সেটি আজকে পণ্য। আজকে আমরা স্বদেশি পণ্য বলতে বোঝাবো বাংলাদেশে উৎপাদিত পণ্য যার লভ্যাংশ আজকে আমাদের দেশীয় অর্থনীতিতে অবদান রাখছে। এরপর মাননীয় সভাপতি ব্যবহার বৃদ্ধির সংজ্ঞায়ন তারা করে যাননি, আমরা করছি। ব্যবহার বৃদ্ধি বলতে আজকে একটি পণ্যের ক্রেতা তথা ভোক্তা সংখ্যা বৃদ্ধি, পণ্যটির চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়া, এটি হচ্ছে আজকে ব্যবহার বৃদ্ধি। এবার মানহীনতা কি মাননীয় সভাপতি? মানহীনতা হচ্ছে পণ্যের যথাযথ মান না থাকা, পণ্যের যথাযথ উপযোগ না থাকা। যথাযথ উপযোগ হলো আজকে পণ্যটি টেকসই হবে, কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে এবং পণ্যের বৈচিত্র্য থাকবে, অর্থাৎ পণ্যটি ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি হবে, তার ডিজাইন বা নকশাটি ক্রেতার চাহিদার অনুরূপ হবে। এরপর মানসিকতা কি?
বিখ্যাত মনোবিজ্ঞানী ফ্রেডারিক অ্যাডলারের মতে মানসিকতা হলো কোনো বস্তু বা বিষয়ের প্রতি মানুষের ওই দৃষ্টিভঙ্গি বা অনুভূতি যা ওই বস্তু বা বিষয়ের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তৈরি হয়, সেটি আজকে মানসিকতা। মাননীয় সভাপতি, প্রধান অন্তরায় বলতে আমরা কি বুঝবো? আজকে আমাদের স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে অনেকগুলো অন্তরায় থাকতে পারে। হতে পারে সেটি মানসিকতা, দাম ও মানের সামঞ্জস্যহীনতা, সহজলভ্যতার অভাব অথবা অন্যান্য। কিন্তু এই সবগুলো কারণের পরিবর্তে আজকে প্রধান কারণ হিসাবে যেটি আমরা দেখাবো সেটি হচ্ছে মাননীয় সভাপতি মানহীনতা। লক্ষ্য করে দেখুন আজকে মানহীনতা কিভাবে প্রধান কারণ। বাংলাদেশের বাজারে আমরা 4 ধরনের পণ্য দেখতে পাই। মাননীয় সভাপতি, প্রথমটি হচ্ছে মানসম্পন্ন স্বদেশি পণ্য, কিছু রয়েছে নিম্নমানের স্বদেশি পণ্য, অন্যদিকে রয়েছে মানসম্পন্ন বিদেশি পণ্য, আবার কিছু রয়েছে নিম্নমানের বিদেশি পণ্য। আমরা দেখাবো আজকে আমাদের বাজারে মানসম্পন্ন স্বদেশি পণ্যের বাজারটি ঠিক রয়েছে, এখানে ক্রেতারা সেই পণ্যটি কিনছে। আজকে আশা করছিলাম পক্ষদল কিছু উদাহরণ দিয়ে যাবেন যে কোন কোন পণ্যগুলোর ব্যবহার বাংলাদেশে চলছে না, সেটি মানসিকতার জন্য আমরা কিনছি না। আমি উদাহরণ দিয়ে যাচ্ছি। লক্ষ্য করে দেখুন আড়ংয়ের পোশাক, তিনি পোশাকের কথা বললেন, আড়ংয়ের পোশাক, জামদানি, পাঞ্জাবি, লুঙ্গি, নকশিকাতা এগুলো বাংলাদেশে ব্যবহার হচ্ছে, ক্রেতারা কিনছে। মাননীয় সভাপতি, স্কয়ারের ওষুধ, অ্যাপেক্সের জুতা, শাহ সিমেন্ট, ওয়ালটন ফ্রিজ, বসুন্ধরা টিস্যু, ইস্পাহানি চা, ফ্রেশ তেল, প্রাণ আরফিল প্লাস্টিক পণ্য যেমন চেয়ার টেবিল, এসিআই পণ্য, বেগজিম্পো পণ্য ইত্যাদি মাননীয় সভাপতি বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। আমরা বলছি না যে সবগুলো পণ্যের ব্যবহার আজকে বাংলাদেশের বাজারে নেই, কিছু নিম্নমানের পণ্য রয়েছে সেগুলোর ব্যবহার আজকে বাংলাদেশে নেই। তিনি বলে গেলেন মাননীয় সভাপতি আজকে নাকি পোশাকের বাজার বাংলাদেশে খারাপ, আমরা নাকি আমাদের মানসিকতার কারণে আমাদের পোশাকটি কিনছে না। লক্ষ্য করে দেখুন মাননীয় সভাপতি, আড়ং বাংলাদেশের 8 শহরে 21টি শাখা রয়েছে যার বার্ষিক আয় $20 মিলিয়ন। তাহলে আপনি কিভাবে বলবেন যে আজকে মানসিকতার কারণে আমাদের ক্রেতারা, আমাদের ভোক্তারা এই বাংলাদেশি পোশাকটি কিনছে না? লক্ষ্য করে দেখুন মাননীয় সভাপতি, তিনি ওয়ালটন ফ্রিজের কথা বলে গেলেন। বাংলাদেশের যে ফ্রিজের বাজার রয়েছে তার 40% মাননীয় সভাপতি ওয়ালটন ফ্রিজ দখল করে রয়েছে। বাংলাদেশি বাজারে 114টি ওয়ালটন ফ্রিজের শোরুম রয়েছে, 33টি সার্ভিস সেন্টার এবং 700 জন ডিলার রয়েছে, যার বার্ষিক টার্নওভার হচ্ছে 225 কোটি টাকা। তথ্যসূত্র হচ্ছে এই কোম্পানির মূল ওয়েবসাইট। মাননীয় সভাপতি, তাহলে লক্ষ্য করে দেখুন যে আমাদের বাজারে এই পণ্যগুলো চলছে, কেন চলছে? এই পণ্যগুলোর মান ভালো রয়েছে, কারণ মানের কারণে আজকে ভোক্তারা কিনছে। কিছু নিম্নমানের স্বদেশি পণ্য রয়েছে সেগুলো কিনা বাংলাদেশ চলছে না। একটি ঐতিহাসিক তথ্য দেয় মাননীয় সভাপতি। লক্ষ্য করে দেখুন আমাদের যখন বঙ্গবন্ধু যমুনা সেতু তৈরি করা হয় তখন সেখানে ব্যবহৃত হয়েছিল হুন্ডাই সিমেন্ট, কিন্তু বর্তমানে কি লক্ষ্য করা যায়? মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় যখন আমরা পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি তখন পদ্মা সেতুতে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের শাহ সিমেন্ট, বাংলাদেশের বসুন্ধরা সিমেন্ট। মাননীয় সভাপতি, তথ্যসূত্র কালের কণ্ঠ 6 মে 2019। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন বাংলাদেশে কিন্তু এই পণ্যগুলো ব্যবহৃত হচ্ছে কারণ এই পণ্যের মান রয়েছে। কিছু নিম্নমানের পণ্যের কথা বলি মাননীয় সভাপতি, যেগুলো কিনা ব্যবহৃত হচ্ছে না বাংলাদেশে। লক্ষ্য করে দেখুন বাংলাদেশের একজিম ফার্মা, ডলফিন, রেমো কেমিক্যালস, ইউনিভার্সাল ফার্মা সহ মোট 20টি কোম্পানির নিবন্ধন বাতিল সহ সর্বমোট 56টি কোম্পানির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করার জন্য সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো 21 এপ্রিল 2016। কারণটি কি মাননীয় সভাপতি? এইটি মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ হয়েছে। আপনারা যদি বলেন যে এই ওষুধগুলো আমাদের স্বদেশি পণ্য এবং এগুলোর ব্যবহার বাংলাদেশে নেই, তাহলে সেই কথাটি সত্য নয় মাননীয় সভাপতি, কারণ এগুলো মানের কারণে আমরা কিনছি না, মানসিকতার জন্য নয়। মাননীয় সভাপতি, শেষ করছি। মাননীয় সভাপতি, ধন্যবাদ। মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি আবার আজকের বিষয়ের পক্ষে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ সিলেটের মোহাম্মদ মাহবুব আলী সোহাগকে অনুরোধ জানাচ্ছি বলার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মঞ্চের সুযোগ প্রদান করার জন্য এবং আজকে বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। একটি গল্প বলে শুরু করছি। একটি বাচ্চা যার নাম হচ্ছে রফিক, সে যখন জন্ম নিয়েছিল তখন তার বাবা মা জন্মের পরপরে তাকে অলিভার ওয়েল দিয়েছিল। সে যখন আরেকটু বড় হয়েছিল তখন তাকে কলম কিনতে নিয়ে গিয়েছিল এবং তখন বলা হয়েছিল বাবা লিঙ্ক কলমটি খুবই ভালো। সে যখন আরেকটু বড় হয়, ব্যাগ কেনার দরকার হয়, তখন তাকে প্রেসিডেন্ট ব্যাগের সাথে পরিচয় করে দেওয়া হয়, জানো বাবা বাজার প্রেসিডেন্ট ব্যাগটি সবচেয়ে ভালো। তারপরে চলে যাচ্ছি আরেকটু উপর, যখন বড় হয় তখন সে পোশাক কিনতে যায়। পোশাক যখন কিনতে যায় তখন বাবা বলে বাবা দেখো রিচম্যান অথবা ইনফিনিটির মতো ব্র্যান্ডগুলো যেখানে আছে তুমি সেখানে কাপড়গুলো কিনবে। তারপরে কি হচ্ছে মানুষ খেয়াল করুন, যখন আরেকটু বড় হয় টিভি দেখতে যায় ঠিক তখনই বাবা বলে মিনা কার্টুন ছাড়ো, এখন দেখো ডরিমন অথবা মোটো বাটলু। মাননীয় স্পিকার, এরপরে যাচ্ছে কোথায়? যখন একটা মানুষ শেষে জীবনের শেষ পর্যায়ে চলে যায় হসপিটাল অথবা অসুস্থ, মাননীয় স্পিকার মাননীয় সভাপতি, তখন যেটি হয় সেখানে হচ্ছে কি যে আপনি অসুস্থ, বিদেশি কোনো ডাক্তার আছে,
ও বিদেশি ডাক্তার নেই, আচ্ছা তাহলে আপনি মাদ্রাজে চলে যান, সিঙ্গাপুরে চলে যান। এটি গল্প মাননীয় স্পিকার। এই গল্পটি কেন বলছি মাননীয় স্পিকার? আমার মাননীয় সভাপতি যে আজকে পুরো বিতর্ক জুড়ে যে কথাটি বলা হচ্ছে যে আমরা নাকি সবসময় আমাদের স্বদেশি পণ্যকে ব্যবহার করছি, মাননীয় স্পিকার না, এখানে যতগুলো পণ্যের নাম আমি বলেছি প্রত্যেকটি হচ্ছে বিদেশি পণ্য মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার আমরা এখানে কোন পণ্যগুলো ব্যবহার করতে পারতাম মাননীয় সভাপতি? প্রথমে হচ্ছে যেটি জনসন এবং অলিভ অয়েলের পরিবর্তে আমরা কিন্তু মেরিল ব্যবহার করতে পারতাম মাননীয় সভাপতি। তারপরে যেটি হচ্ছে মাননীয় সভাপতি লিঙ্ক কলমটা আমরা ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা সেখানে কি ম্যাটাডোরকে ব্যবহার করতে পারতাম না মাননীয় সভাপতি? অবশ্যই ব্যবহার করতে পারতাম। প্রেসিডেন্ট ব্যাগ, যেখানে আমরা লেদার শিল্পে আমরা এখন 3 নম্বর রপ্তানিতে শীর্ষে, সেখানে আমরা লেদার শিল্পে এখন প্রেসিডেন্টের ব্যাগ ব্যবহার করছি মাননীয় সভাপতি। তারপর হচ্ছে পোশাক শিল্প, খুবই আশ্চর্যজনক মাননীয় সভাপতি। ব্রাজিল বিশ্বকাপে যখন 2014 বিশ্বকাপে তাদের অফিসিয়াল জার্সিটা যায় আমাদের দেশ থেকে, তখন আমরা যখন স্পোর্টস শুভরমে যাই তখন গিয়ে করি নাইক অথবা অ্যাডিডাস। এখন মানুষ সভাপতি ওরাও কি আমাদের সাথে দ্বিমত পোষণ করে মানুষ সভাপতি? তাহলে মানুষ খেয়াল করুন, আমরা যখন ঈদ অথবা পূজাতে যখন বড় বড় সেলিব্রিটিরা আমাদেরকে পথ দেখিয়ে দেয় যে আমি যখন মার্কেট করি তখন আমি ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর থেকে মার্কেট করছি, তাহলে মানুষ সভাপতি খেয়াল করুন, একজন আইডল যখন একজন তাদের মানুষকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে আমি কোথা থেকে মার্কেট করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাকি মানুষগুলো সেদিকে আবেদন হচ্ছে, অর্থাৎ মানসিকতার পরিবর্তন সেখান থেকে শুরু হচ্ছে। আর যে গল্পটি বলেছিলাম মাননীয় সভাপতি, সেটি হচ্ছে একভাবে আমরা একটি বাচ্চাকে কীভাবে বিদেশ সংস্কৃতির সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে পুরো কথাটা। আর কীভাবে আমাদের মাথায় তাদের মন মানসিকতাতে কীভাবে বিদেশি সংস্কৃতি প্রবেশ করছে সেটা আমরা এখানে দেখাচ্ছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি খেয়াল করুন, আমরা যদি আজকে আমাদের বাচ্চাদের টিভি সিরিয়ালের কথা বলি মাননীয় সভাপতি, আমরা কিন্তু যখন বিশ্বকাপের খেলা দেখা হয় তখন দেখা যাচ্ছে বাংলাদেশের 3টি চ্যানেলে বিশ্বকাপে খেলার প্রচার করা হচ্ছে, কিন্তু তারপরও আমাদের অভ্যাসগত কারণে আমরা হয় স্টার স্পোর্টস অথবা টেন স্পোর্টসে খেলা দেখছি। তাহলে মানুষ সবাই খেয়াল করুন, আমাদের যে পণ্যের যে অ্যাডভার্টাইজমেন্টটা করা হচ্ছে সেখানে কিন্তু ওই চ্যানেলগুলোতে করা হচ্ছে, তখন আমরা কী করছি, আমরা বিদেশি চ্যানেল দেখছি, বিদেশি পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। তাহলে মাননীয় সভাপতি আমাদের মন মানসিকতা পরিবর্তন আসলে কীভাবে হবে মাননীয় সভাপতি? খেয়াল করুন, তাহলে মাননীয় সভাপতি আমাদের আসলে প্রবলেমটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল মাননীয় সভাপতি? এই যে ছোটোবেলা থেকেই আমার বাবা, আমার চাচা অথবা ওয়েস্টার্ন কালচারের সাথে আমার যে পরিচয় করানো এবং তাদের মন মানসিকতা যে একটা জিনিস গেঁথে দেয়া, যে একটা বাচ্চা শিশুকাল থেকেই সে মনে করছে ও আচ্ছা তাহলে এই পণ্যটি ভালো ওই পণ্যটি খারাপ। আমরা যখন মোবাইল কিনতে যাই মাননীয় সভাপতি, সবার আগে পাশাপাশি চিন্তা করি স্যামসাং কিনবো নাকি হাওয়াই কিনবো, কিন্তু ওয়ালটনটা আমাদের লিস্টেও থাকে না মাননীয় সভাপতি। তাহলে সেই যে জায়গাগুলোতে মাননীয় সভাপতি আমরা একটি পণ্য ব্যবহার করার আগে চিন্তা করছি, যাচ করে ফেলছি যে পণ্যটি কেমন অথবা পণ্যটি কেমন না। তাই মাননীয় সভাপতি বলতে যাচ্ছি যে আমাদের মানসিকতা সবার আগে পরিবর্তন করার প্রয়োজন মাননীয় সভাপতি। এখানে মাননীয় সভাপতি খেয়াল করুন, আমি আরেকটি বিষয় এখানে বলতে চাচ্ছি, আমরা কিন্তু কোনো বাংলা জিনিস খুঁজতে গেলেই আমরা কোথায় যাচ্ছি, গুগলে যাচ্ছি, কিন্তু আমার যেটা পিপিলিকে ইঞ্জিন ছিল সেটা আমরা ভুলে যাই মাননীয় সভাপতি। এটা একটু সেবার অংশ মাননীয় সভাপতি। কিন্তু মাননীয় সভাপতি খেয়াল করুন, বাংলা যে কোনো জিনিসকে যদি আমি সার্চ করতে যাই, যদি আমি সেখানে বাংলাতে সার্চ করি গুগলে, সে কিন্তু বিভিন্ন ভাষাকে নিয়ে তারপর সার্চ করে, কিন্তু আমি যদি পিপিলিকে সার্চ করতাম মাননীয় সভাপতি, তাহলে এখানে কী হতো, খুব সুন্দর এবং সুললিতভাবে আমি জিনিসগুলো এখানে পেতাম মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি খেয়াল করুন, আরেকটি কথা আছে মানুষ, খুবই মজার একটি কথা ছিল, সেটি হচ্ছে আমরা বাঙালি জাতিরা অবসর সময়েও বিদেশে থেকে অর্থ উপার্জনে সহায়তা করি। এটা কীরকম? আমি মনে করেন আড্ডায় বসেছি, সেখানে আড্ডায় বসে আমি চিপস খাচ্ছি, কোনটা লেস অথবা বিদেশি কোনো চিপস, মাননীয় সভাপতি খেয়াল করুন। তাহলে আমরা যখন আড্ডাতে বসেও, অর্থাৎ আমরা যখন বিভিন্ন সময়েও আমরা যদি মানসিকতা এমনভাবে সেট হয়ে গেছে যে আমরা মেডিটেরিয়ান চিপস না খেয়ে এই চিপসগুলো খাই, তখন কিন্তু মানুষ সভাপতি আমাদের মানসিকতা এখানে প্রধান অন্তরে দাঁড়াচ্ছে মানুষ সভাপতি। এখন খেয়াল করুন মানুষ সভাপতি, এগুলো করার কারণে কী হচ্ছে মানুষ সভাপতি খেয়াল করুন, একটা এতে বলা হয়েছে উদ্যোক্তাকে টিকিয়ে রাখতে মিনিমাম 1 বছর তার পিছনে সময় ব্যয় করতে হয়, কিন্তু আমাদের দেশে যখন নতুন কোনো প্রোডাক্ট চলে আসে তখন এই উদ্যোক্তাগুলো যখন দেখে তাদের পণ্যগুলো চলছে না, ঠিক তখনই তারা এখানে কি শুরু করে যে তারা ব্যবসাটাকে স্কুটিয়ে ফেলে, যেখানে আমাদের এত বড় একটা বেকার সমস্যা সেখান থেকে আমরা উত্তীর্ণ হতে পারছি। তার মানে স্পিকার, এই যে মানসিকতার পরিবর্তন না হলে আমাদের অর্থনীতিতে যেমন বজায় থাকছে না, সক্রিয়তা বজায় থাকছে না। যেমন মানুষ, এটা যদি একটা উদাহরণ দেয় মানুষ স্পিকার, আবুল খায়ের স্ত্রীর শাসিমের যে উদাহরণটা ছিল, সুতরাং মানুষ স্পিকার আমি এটা বলতে চাই, শকুনের ঠুকর আর খেতে ভালো লাগে না, তোলো না থাকুক ঢালটা বাড়িয়ে দিন। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি বিপক্ষের আফসারুল আলম খান, শহীদ সার্জেন্ট জহুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা সবাই শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করলে দেখবেন আজকে আমাদের সম্মানিত পক্ষ দল থেকে অনেকগুলো কথা এসেছে। তারা বলার চেষ্টা করেছেন যে আমরা দেশি পোশাক পরতে চাই না, আমরা প্রেসিডেন্ট ব্যাগ ব্যবহার করতে চাই, ইত্যাদি ইত্যাদি। সমস্যাটি হচ্ছে আজকে তাদের বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ নেই। তারা কোনো তথ্য উপাত্ত বা পরিসংখ্যা দিয়ে আমাদেরকে এটি প্রমাণ করে যেতে পারেননি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে সত্যি ঘটছে। বরঞ্চ উল্টো দিক থেকে আমরা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে যেতে পারবো যে না, ব্যাপারটি সত্য নয়। যে
সমস্ত পণ্যের মান, বাংলাদেশের যে সমস্ত প্রোডাক্টের মান বা পণ্যের মান খুবই ভালো, আমরা সেই পণ্যগুলো খুব চমৎকারভাবে ব্যবহার করি, এক্ষেত্রে মানসিকতার কোনো সম্পর্ক নেই। মাননীয় সভাপতি, লক্ষ্য করলে দেখবেন আজকে আমাদের বিতর্কে পক্ষ দলের সবচেয়ে বড় ভুল ধারণাটি হচ্ছে যে তারা ধরে নিচ্ছেন একজন ভোক্তা বা একজন ক্রেতা কেবলমাত্র অনুমান করে নেন যে দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্যটি বেশি ভালো এবং সেজন্য সেই পণ্যটি কিনে থাকেন। এই ধারণাটি সঠিক নয়। লক্ষ্য করলে দেখবেন একবিংশ শতাব্দীতে এসে বিশ্বায়নের এই যুগে ভোক্তারা অনেক বেশি সচেতন এবং প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একজন ভোক্তা জানেন যে সমশ্রেণীর দুটি পণ্যের মধ্যে কোনটি বেশি ভালো। উদাহরণস্বরূপ দেখা যায় যে ব্যুরো অফ টক্সিকোলজি সেফটি টেস্টের রিপোর্ট অনুসারে বাংলাদেশে উৎপাদিত 56% ডিটারজেন্ট পাউডারে ক্ষারের পরিমাণ মাত্রাসীমার চেয়ে বেশি, যা হাতের ক্ষতি করে। সূত্র নকশা, দৈনিক প্রথম আলো ট্যাবলয়েড ম্যাগাজিন, 6 আগস্ট 2019। লক্ষ্য করলে দেখবেন বিশ্বায়নের এই যুগে এ ধরনের তথ্যগুলো আজকে একজন সাধারণ ভোক্তা খুব চমৎকার করে ঘরে বসে পেয়ে যান বা আগে থেকেই তিনি এই সম্পর্কে ধারণাগুলো পেতে পারেন। সেই কারণে তিনি যখন বাজারে যান তার এই সম্পর্কে একটি সম্যক ধারণা থাকে যে কোন পণ্যটি একটু বেশি ভালো হবে বা মানের দিক থেকে কোনটি বেশি ভালো হবে, কোনটি তাকে বেশি উপযোগ দেবে, তখন তিনি সেই পণ্যটি খরিদ করে থাকেন। এক্ষেত্রে মানসিকতার কোনো সম্পর্ক নেই। অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের মতে একজন ভোক্তা সমশ্রেণীর দুটি পণ্যের মধ্যে সেটিকেই বেছে নেয় যেটি তাকে অধিক উপযোগ প্রদান করে। অর্থাৎ একজন ভোক্তা সেই পণ্যটি কিনে থাকেন যেটি মানে বেশি ভালো, পণ্যটি স্বদেশি নাকি বিদেশি সেটি এই নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় সবগুলো ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের দেশি পণ্যগুলো তাদের সমশ্রেণীর বিদেশি পণ্যগুলোর তুলনায় কম মানসম্পন্ন। উদাহরণ দিয়ে দেখিয়ে যাচ্ছি, গত 12 মে 2019 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে আমাদের হাইকোর্ট 52টি খাদ্যপণ্যের বিপণন বাংলাদেশের বাজারে নিষিদ্ধ ঘোষণা করে। তার মধ্যে রয়েছে আমাদের সিটি অয়েলের সরিষার তেল, শবনমের সরিষার তেল, কাশেম ফুডসের চিপস, মিজান ড্রিঙ্কিং ওয়াটার, ডুডলি নুডলস ইত্যাদি ইত্যাদি। এ থেকে এটি খুব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশের পণ্য বিদেশি পণ্যগুলোর থেকে কিছুটা পিছিয়ে রয়েছে এবং সে কারণে একজন ক্রেতা যেহেতু সচেতন হয়ে তিনি দোকানে যান বা তিনি বাজারে যান, তখন তিনি এটি দেখতে পান এবং সেক্ষেত্রে তিনি এই পণ্যগুলো সম্পর্কে খুব সহজে অনুমান করে নিতে পারেন, খুব সহজে সম্যক ধারণা লাভ করতে পারেন এবং সেখান থেকে তিনি এই পণ্যগুলো কিনে থাকতে পারেন। হ্যাঁ, আমরা তাদের কথা মেনে নিচ্ছি যে তারা বলছেন যে আমরা পোশাক খাতে অনেক বেশি উন্নতি করছি, আমরা সত্যিই করছি। উইকিপিডিয়ার তথ্য অনুসারে গত 2016-17 অর্থ বছরে আমরা বিশ্ববাজারে 6,725.18 মিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছি। অর্থাৎ আমাদের সক্ষমতায় সত্যিই আসলে অভাব নেই বাংলাদেশের। অভাব যেটি রয়েছে সেটি হলো আমাদের স্বদেশি বাজারে এই দেশি কোম্পানিগুলোর মানসম্পন্ন পণ্য যোগানের, সেটির অভাব রয়েছে এবং সেই কারণে আর মানসম্পন্ন পণ্যগুলো আমাদের দেশে আসছে, এই আমাদের বাজারে থাকছে না বলে ভোক্তারা সেদিকে আকৃষ্ট হচ্ছে না। লক্ষ্য করলে দেখবেন আরেকটি উদাহরণ দেওয়া যায় যে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক সীসার উপস্থিতি থাকায় 14টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। এর মধ্যে রয়েছে ডেইরি ফ্রেশ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আলট্রা মিল্ক, আইরান, সেফ মিল্ক ইত্যাদির মতো প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এটি খুব সহজভাবে আজকে আমরা বুঝতে পারি যে দেশি কিছু পণ্য, সবগুলো ক্ষেত্রে অতি অবশ্যই নয়, কিছু ক্ষেত্রে দেশি পণ্যগুলো আমাদের বিদেশি পণ্যগুলোর তুলনায় একটুখানি পিছিয়ে রয়েছে, যেটির কারণে একজন ভোক্তা যেহেতু বাজার যাওয়ার সময় তার সেই ব্যাপারটিকে অর্থাৎ কোনটি বেশি উপযোগ দিবে এই ব্যাপারটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, সেই জন্য তিনি সেই কাজটি আজকে করেন এবং এই পণ্যটি বেছে নেন। আজকে মাননীয় সভাপতি আমরা যে দুটি জিনিস দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে, এক, দেশি পণ্যের মান যদি ভালো হয় তাহলে শুধুমাত্র দেশি বলে আমরা কখনোই সেই পণ্যটিকে অবজ্ঞা করি না, এবং দুই, বিদেশি পণ্যের মান যদি খারাপ হয় তাহলে শুধুমাত্র বিদেশি বলে আমরা কখনোই সেই পণ্যটিকে গ্রহণ করি না। আমরা যে জিনিসটির দিকে নজর রাখি সেটি হচ্ছে পণ্যটির মান। লক্ষ্য করলে দেখবেন আমাদের পোশাক শিল্পের বাজার নিয়ে তারা কথা বলছিলেন, তারা বলছিলেন যে আমরা দেশি পোশাক কিনতে চাই না। এই ধারণাটি সত্য নয় মাননীয় সভাপতি। পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের দেশীয় পোশাক বাজারের শতকরা 88.01% আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোর দখলে, আমাদের আড়ং, দেশি 10, অঞ্জনস এই ধরনের প্রতিষ্ঠানগুলোর দখলে। মাননীয় তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক 16 নভেম্বর 2018। এই পণ্যগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এই পণ্যগুলোর মান ভালো বলেই কিন্তু আমরা এই পণ্যগুলো ব্যবহার করছি। আমরা এই বাজারে যে বিদেশি পণ্যগুলো রয়েছে সেগুলোর দিকে ঝুঁকছি না এবং বিদেশি পণ্যগুলো আমাদের এই পোশাক শিল্পের বাজারে আসলে কোনো রকম জায়গা সৃষ্টি করতে পারছে না, আমাদের দেশি পণ্যগুলো এই জায়গাটি নিয়ে রেখেছে। একই কথা যদি আমরা ওষুধ শিল্পের বাজারের দিকে যাই তাহলেও একই কথা দেখতে পারবো যে স্কয়ার বা বেক্সিমকো ফার্মার মতো প্রতিষ্ঠানগুলোই আমাদের ওষুধ শিল্পের বাজারটি ধরে রেখেছে, বিদেশি পণ্য সেখানে আসতে পারেনি। একই কথা খাটে আমাদের সিমেন্টের বাজারের ক্ষেত্রে এবং আমাদের স্টিল রড শিল্পের বাজারের ক্ষেত্রে মাননীয় সভাপতি। সেজন্য আজকে আমরা বলতে চাচ্ছি যে কোনোভাবেই মানসিকতা নয় বরং মানহীনতাই আজকে এই স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে প্রধান বাধা। ধন্যবাদ। আমি এবার পক্ষের দলনেতা এমসি বিশ্ববিদ্যালয় কলেজ সিলেটের মোহাম্মদ আব্দুল হালিম বিপ্লবকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য।
ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কটা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে আমার প্রতিপক্ষ আসলে বারবার কীরকম করে বলছেন যে আমাদের মানহীন পণ্যগুলো মানুষ গ্রহণ, মানে আমাদের যে পণ্যগুলো মান রয়েছে সেই পণ্যগুলো মানুষ কিনছে এবং সেটি চলছে বাজারে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আপনি খেয়াল করে দেখবেন আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে গিয়েছেন, যে উদাহরণের মাধ্যমে আমরা প্রমাণ করতে চেষ্টা করেছি যে আমাদের মানসিকতার কারণে আমরা আমাদের দেশি যে পণ্য রয়েছে যেগুলো মানসম্মত সেগুলো কিনছি না। মাননীয় সভাপতি, আমরা একটু দেখে যাচ্ছি। মাননীয় সভাপতি দেখিয়ে গেছেন আমার দলের প্রথম দুই বক্তা। মাননীয় সভাপতি, খেয়াল করে দেখুন পোশাক শিল্পের কথাটা মাননীয় সভাপতি আমরা বারবার বলেছি। মাননীয় সভাপতি, আমাদের একটা প্রশ্ন মাননীয় সভাপতি, যদি আমাদের পোশাক শিল্প মানসম্মত হয় এবং আমরা যারা মানসিকভাবে আমরা দেশি পণ্যকে কিনতে চাই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতি, আমরা যদি মানসিকভাবে আমাদের দেশি পণ্যকে সাপোর্ট করে থাকি তাহলে কেন মিরপুরের তাঁতপল্লী বন্ধ হয়ে যাচ্ছে? মাননীয় সভাপতি, কেন আজকে চোরাই পথে ইন্ডিয়া থেকে কাপড় বাংলাদেশে ঢুকছে? মাননীয় সভাপতি, কেন আজকে পাখি ড্রেসের জন্য বা বউ কথা কও নামক ড্রেসের জন্য আপনার দেশের একজন গৃহবধূ আত্মহত্যা করছে? মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, খেয়াল করে দেখুন এই ক্ষেত্রে কিন্তু পাখি ড্রেসটি মাননীয় সভাপতি মানসম্মত কোনো ড্রেস নয়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমরা যদি পাখি ড্রেসটি দেখতে পাই মাননীয় সভাপতি, তাহলে আমার প্রথমেই যেটা মনে হয় মাননীয় সভাপতি, আলিফ লায়লার কোনো দত্তের যে পোশাক মাননীয় সভাপতি, পাখি ড্রেসটি দেখতে অনেকটা সেই রকম। মাননীয় সভাপতি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমার দেশের খাদি বা আমার দেশের তাঁতের যে শাড়িটা তৈরি হয় সেই শাড়িটা বাদ দিয়ে কেন আজকে পাখি ড্রেসের জন্য আমার দেশের একজন গৃহবধূ আত্মহত্যা করছে? মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে প্রধান কারণটা হচ্ছে মাননীয় সভাপতি মানসিকতা, মানহীনতা নয়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ওয়ালটনের কথা বলে গেছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমি বিপক্ষকে প্রশ্ন করে দিতে চাই, আজকে যদি ওয়ালটন তাদেরকে 8,000 টাকা দামে একটি প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট দেয় এবং সেই একই দামে যদি সিম্ফনি বা স্যামসাংয়ের মতো সেট যদি চলে আসে, তাহলে তারা স্যামসাং কিনবেন নাকি ওয়ালটন কিনবে? এই প্রশ্ন থেকে যাবে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে যদি আমি বাজারে যাই তাহলে প্রথমে যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে স্যামসাং। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, স্যামসাংটা কেন কিনবো? মাননীয় সভাপতি, ওয়ালটন নামের প্রোডাক্টটা কিন্তু মাননীয় সভাপতি আমি মানসম্মত পাচ্ছি, কিন্তু তারপরেও শুধুমাত্র আমার মানসিকতার জন্য আজকে আমি ওয়ালটনকে সাপোর্ট করছি না, আজকে আমি চলে যাচ্ছি স্যামসাংয়ের কাছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে দেখুন আজকে রাজশাহী সিল্কের যে বাজারটা বা আমার দেশের জামদানির যে বাজারটা, সেই বাজারটা কিন্তু মাননীয় সভাপতি ভারতের শাড়িগুলো খেয়ে ফেলছে। মাননীয় সভাপতি, ভারতের শাড়িগুলো দখল করছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমরা যারা শিক্ষিত তারা সবাই জানি আমার দেশের জামদানির সাথে অন্য কোনো দেশের শাড়ির তুলনা হতে পারে না। মাননীয় সভাপতি, কিন্তু এরপরে যখন ঈদ আসে বা আমরা যখন ভারতে যাই তখন কিন্তু সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আমরা মানসহীন জানার পরও কিন্তু মাননীয় সভাপতি নিয়ে আসছে। মাননীয় সভাপতি, এটার প্রধান কারণ মাননীয় সভাপতি মানহীনতা নয়। মাননীয় সভাপতি, আমাদের মানসিক সমস্যা। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, তারা বারবার বলে যাচ্ছেন আমাদের দেশের প্রোডাক্ট যেগুলো মানসম্মত সেগুলো চলছে। মাননীয় সভাপতি, একটি ছোট্ট পরিসংখ্যান দিতে চাই। দৈনিক প্রথম আলোর 30 মে 2018 এক রিপোর্ট অনুযায়ী নিত্য ব্যবহার্য পণ্য বা SMCG যে পণ্য, সেই বাজারের 10টি পণ্যের মধ্যে 9টি মাননীয় সভাপতি ভারতীয় পণ্য। তাহলে তারা কিভাবে বলে যান যে আমার দেশের মানসম্মত পণ্য আমার দেশের বাজারে চলছে? মাননীয় সভাপতি, সেই লিস্টে মাননীয় সভাপতি একমাত্র 10 নম্বর প্রোডাক্ট হচ্ছে মাননীয় সভাপতি আমার দেশের তিব্বত বল সাবান, যেই প্রোডাক্টটি গুণগত মানসম্মত সব দিক দিয়ে সেরা হওয়ার পরও 1 নম্বরের তালিকা থেকে 10 নম্বরে চলেছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এই যে আমার দেশের তিব্বত বল সাবান, আমি যখন বাজারে যাচ্ছি বা তারা যখন বাজারে যাচ্ছে তখন যে প্রোডাক্টটি প্রথমেই তারা বলছে সেটি হচ্ছে হুইলের মান ভালো কি খারাপ, হুইল কি ভালো প্রোডাক্ট বানাচ্ছে কি না, তারা সেটি চিন্তা করছে না। মাননীয় সভাপতি, তারা প্রথমেই যে জিনিসটা চিন্তা করছেন আমি হুইল নেব, কারণ হচ্ছে কি হুইল হচ্ছে বিদেশি একটা প্রোডাক্ট। মাননীয় সভাপতি, আমরা যখন কোনো পণ্য কিনতে যাই তখন প্রথম যে জিনিসটা আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে আমার পণ্যটি দেশি নাকি বিদেশি। মাননীয় সভাপতি, যখন আমি দেখি আমার পণ্যটি বিদেশি তখন মাননীয় সভাপতি আমি আমার পকেটের কথা চিন্তা করি না। মাননীয় সভাপতি, সেই পণ্যটি মানহীন কি না বা মানসম্মত কি না সেই যাচাইটা আমি পরে করি। মাননীয় সভাপতি, প্রথমে আমি সেটি কিনে নিয়ে আসি, এটার জন্য হুমড়ি খেয়ে পড়ি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, তারা যখন বলেন আমার দেশের আড়ংয়ের বাজার হচ্ছে 40%, আমার প্রশ্ন হচ্ছে আমার দেশের বাজারে যদি আমার দেশের কাপড় মানসম্মত হয়ে থাকে তাহলে সেই বাজার কেন 100 ভাগ হবে না? মাননীয় সভাপতি, সেখানে কেন 40 ভাগ হবে? মাননীয় সভাপতি, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমার দেশে ইলেকট্রনিক প্রোডাক্ট দেশের বাইরে বিক্রি হয়, কিন্তু আমার বন্ধু যখন এসি কিনতে যায় তখন সে মেড ইন থাইল্যান্ডের জেনারেল এসির কথা বলে। মাননীয় সভাপতি, অথচ আমার দেশের ওয়ালটন সম্পূর্ণ মান নিয়ন্ত্রিত পদ্ধতিতে সেই এসিটা বিদেশে রপ্তানি করছে। মাননীয় সভাপতি, আমার বন্ধু কিন্তু সেই ক্ষেত্রে আমার ওয়ালটনের প্রোডাক্টটি কিনছে না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, খেয়াল করে দেখুন এই যে বিষয়গুলো ইনফিনিটি বা আমার দেশের যেটা বললাম মানুষের রিচম্যানের পোশাক। মাননীয় সভাপতি, অবস্থাটা চিন্তা করুন একবার, এই ইনফিনিটি বা রিচম্যানের পোশাকের ক্ষেত্রে আমার দেশের বিক্রেতারা বাধ্য হয়ে তাদের তৈরি পোশাকে ইনফিনিটি বা রিচম্যানের লোগো লাগিয়ে বিক্রি করছে। মাননীয় সভাপতি, কেননা আমার দেশের প্রোডাক্ট আমার দেশের মানুষ কিনছে না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এইখানে যখন আমার দেশের একটা পণ্য একটা ভালো পর্যায়ে বা ইনফিনিটির মতো একটা পণ্যের সাথে লড়াই করতে পারে তখন আমার দেশের বিক্রেতাকে কেন আজকে ইনফিনিটি বা রিচম্যানের লোগো লাগিয়ে বিক্রি করতে হবে? মাননীয় সভাপতি, এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, দেখুন আজকে আমার দেশের বাইসাইকেলের কথা যখন আমরা চিন্তা করি, আমার দেশের মেঘনা গ্রুপ, প্রাণ RFL গ্রুপ মাননীয় সভাপতি বাইসাইকেল তৈরি করছে, তারা বিদেশে প্রায় 716 কোটি টাকার বাইসাইকেল গত বছর রপ্তানি করেছে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমাদের প্রজন্ম যারা বাইসাইকেল চালায় তারা কিন্তু মাননীয় সভাপতি দোকানে গিয়ে আমরা প্রাণ RFL-এর বাইসাইকেলের কথা বলি না। মাননীয় সভাপতি, আমরা কিন্তু দুরন্ত সাইকেলের কথা বলি না, আমরা বলি এমন আছে কিনা, হিরো আছে কিনা, যেটি হচ্ছে ইন্ডিয়ান তৈরি একটি বাইসাইকেল। মাননীয় সভাপতি, দেখুন এই প্রাণ RFL-এর পণ্য যখন দেশের বাইরে
বিক্রি হচ্ছে তখন কিন্তু সে মান নিয়ন্ত্রিতভাবেই বিক্রি হচ্ছে মানুষের, এক্ষেত্রে মানের কোনো কম্প্রোমাইজ হচ্ছে না মাননীয় সভাপতি। তাই মাননীয় সভাপতি আজকের এই যে বিতর্ক মাননীয় সভাপতি, এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের পক্ষের যেটা স্বদেশি পণ্য ব্যবহারের ভিত্তিতে মানহীনতা নয়, আমাদের মানসিকতাই প্রধান সমস্যা মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষের দলনেতা শহীদ সার্জন জহুরুল হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জিয়াউল হককে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন বিজ্ঞ প্রতিপক্ষ সকলকে নিরন্তর শুভেচ্ছা। আজকের পক্ষদলের বিতর্ক শুনে আমার মনে হচ্ছে যে পক্ষদল মানুষের মনস্তত্ত্বের উপরে অনেকগুলো জরিপ চালিয়ে এসেছেন এবং সবগুলো জরিপ তারা নিজেরা চালিয়েছেন, যার কারণে শুধুমাত্র তারা বলে যাচ্ছেন যে একজন শিশু যখন জন্ম নেয় তখন থেকে আমরা তাকে শিখাই কিভাবে বিদেশি পণ্যটি ব্যবহার করতে হবে। একজন শিশু যখন বেড়ে ওঠেন তখনই আমরা তাকে শিখাই কিভাবে বিদেশি কালচারকে ভালোবাসতে হবে, এবং একজন মানুষ যখন আমরা পূর্ণ বয়স্ক তখন আমরা বাজারে গেলে শুধুমাত্র, আমি যদি কোট করে বলি, আজকে পক্ষদলের দলনেতা সরাসরি বলে গেছেন দেশ বিদ্বেষী একটি বক্তব্য, যেরকম দেশের কোনো একটি পণ্য সম্পর্কে আমরা যখন শুনি এটি বিদেশি তখনই আমরা হুমড়ি খেয়ে পড়ি, আমরা যখন শুনি এটি দেশি পণ্য তখনই আমরা সেটি বয়কট করি। এটি বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছি, এমনটি কখনোই হয় না মাননীয় সভাপতি। যদি হয়েও থাকে, কোন জরিপের ভিত্তিতে আপনারা বলছেন যে কোনো একটি পণ্য যখন সেটির গায়ে আমরা বিদেশি লোগো লাগানো দেখি তখনই শুধুমাত্র আমরা সেটি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ি? এমনটির কোনো তথ্য এবং প্রমাণ আজকে তাদের দল থেকে কখনোই দেওয়া হয়নি। আজকের পুরো বিতর্ক জুড়ে তিনজনের বক্তব্যের কোনো একটি তথ্য প্রমাণ নেই। বিপরীত জায়গায় আমরা যেটি দেখাচ্ছি যে আসলে বাংলাদেশের মানুষ কোন ধরনের পণ্য কেনে। আমরা কখনোই বলছি না যে বাংলাদেশের পণ্য খুব বেশি বিক্রি হচ্ছে, বাংলাদেশে বিদেশি পণ্য মোটেও বিক্রি হচ্ছে না, দুইটিরই বিক্রি আছে। কিন্তু আমরা বলছি দেশীয় যে সকল পণ্য তার মানটি ধরে রাখতে পেরেছে আমরা সেটি কিনছি, কিন্তু কখন আমরা সেই পণ্যটি কিনছি না যখন আমরা দেখছি যে এই পণ্যটির মান খারাপ। তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে যে বিদেশি আরেকটি পণ্য অধিক মান রক্ষা করতে পেরেছে। আমরা মাননীয় সভাপতি এক্ষেত্রে আমরা দায়ী করছি মানহীনতাকে, কখনোই আমাদের মানসিকতাকে দায়ী করছি না। আপনারা আজকে বলছেন যে মানসিকতা দায়ী, কিন্তু তিনজনে মিলে শুধু এটিই বলে যাচ্ছেন, কিন্তু এই মানসিকতা দায়ীর পিছনে আসলে কারণটি কি, কিভাবে এই মানসিকতাটি দায়ী, এই বক্তব্যটি আজকের বিতর্কে সবথেকে প্রাসঙ্গিক ছিল, যেটি আজকে পক্ষদল এড়িয়ে গেছেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যদি একে একে ওই দলের সকলকে কথা বলতে যাই মাননীয় সভাপতি, যে প্রথমে যে গল্পটি দিয়ে তিনি শুরু করেছিলেন এই গল্পটির কোনো প্রমাণ কি আদৌ আছে? কখনো এটির কোনো প্রমাণ নেই। এটি না কোনো পত্রিকায় প্রকাশিত খবর, না এটি কোনো জরিপ, অথবা না এটি কোনো থিওরি। মাননীয় সভাপতি, এটি কখনোই মাননীয় সভাপতি আমাদের এই বক্তব্যকে তথ্য এবং প্রমাণ দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠা করে বা বুঝিয়ে দিচ্ছে না মাননীয় সভাপতি। আজকে দেখুন তিনি বলছেন যে গুগল এবং পিপিলিকার উদাহরণ দিয়েছেন। প্রশ্নটি হচ্ছে গুগল এবং পিপিলিকা এই দুইটির মান আপনি কি এক সমমানের বলতে পারবেন কিনা? অর্থাৎ আমি যখন এখানে আসার পথে আমি গুগল ম্যাপটি দেখি, আমি স্ট্রিট বিউটি থেকে সুবিধা নেই, এই সুবিধাটি যদি আমাকে পিপিলিকা না দেয় সেক্ষেত্রে আমার গুগল দেখাটা কি আমার দেশ বিদ্বেষী মনোভাবের প্রকাশ কিনা মাননীয় সভাপতি? এটি অবশ্যই নয়। এটি অবশ্যই এই কারণে যে কোনটির মান বেশি, কোনটি আমাকে সঠিক সুবিধাটি দিতে পারছে, ঠিক এই কারণেই আমি সেটির ব্যবহার করছি অথবা করছি না মাননীয় সভাপতি। তারপরেও যদি বলতে চাই কত শতাংশ মানুষ পিপিলিকা ব্যবহার করে, এটি আজকের এখানে উপস্থাপন করা দরকার ছিল। হয়তোবা আপনি গুগল করে এসেছেন, আমি যে পিপিলিকা করে আসিনি তার নিশ্চয়তাটি আপনাকে কে দিয়েছে? অবশ্যই এর কোনো নিশ্চয়তাটি নেই। ঠিক সেই জায়গা থেকে আমরা বলছি যে বাংলাদেশের যে সকল পণ্য মাননীয় সভাপতি ভালো রয়েছে, আমরা একটি বিষয় খুবই দুঃখের সাথে স্বীকার করছি যে আমাদের দেশের অনেক পণ্য তার সঠিক মানটি ধরে রাখতে পারেনি। আমরা আশা করি সেই কোম্পানিগুলো তাদের পণ্যের মান ধরে রাখতে পারবে এবং বাংলাদেশের বাজারে তাদের রাজত্বটি আবার ফিরে আসবে। কিন্তু যারা মান ধরে রাখতে পেরেছে শুধুমাত্র সেই পণ্যটি বাংলাদেশি, এটি শুনে আমরা কখনো মাননীয় সভাপতি সেটিকে এড়িয়ে যাচ্ছি না। প্রমাণ কিভাবে লক্ষ্য করুন, আমরা দেখেছি যে সিআরপি অর্থাৎ যেটি কনজিউমার রিচ পয়েন্ট, এটির ভিত্তিতে মাননীয় সভাপতি স্প্যানিশ কোম্পানি কান্ডার ওয়ার্ল্ড প্যানেল তারা একটি গবেষণা করেছে। সেটির মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের দেশের 50টি কোম্পানির তালিকার মধ্যে সেরা কোম্পানির মধ্যে 25টি রয়েছে আমাদের দেশীয় কোম্পানি মাননীয় সভাপতি। তার মাঝখানে আমরা কি দেখি যে বাংলাদেশের ইস্পাহানি একটি কোম্পানি, যাদের চা এটি মাননীয় সভাপতি 43% পরিবার অনেক বেশি শতাংশ ব্যবহার করে থাকে, এটি মাননীয় সভাপতি লিস্টে প্রথম দিকে জায়গা করে নিয়েছে। ঠিক বিপরীতে মাননীয় সভাপতি আমরা দেখি খাদ্যের জায়গাটিতে শীর্ষে জায়গা করে নিয়েছে। এগুলো সবই দেশীয় পণ্য এবং এগুলো আমরা গ্রহণ করছি। মাননীয় সভাপতি দেখুন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম তাদের বক্তব্য থেকে বলছেন
যে কোনো একটি পণ্য যদি তার জায়গাটি করে নিতে চায় তাহলে তাকে শুধুমাত্র বিজ্ঞাপনের উপর ভরসা করলে চলবে না, তাকে তার মানটি নিশ্চিত করতে হবে। এটি কে বলছে? এটি বলছে বাংলাদেশি ব্র্যান্ড ফোরাম। কিন্তু আপনারা যে বলছেন শুধুমাত্র মানহীনতার জন্য দায়ী, তার তথ্যসূত্রটি কি এবং সেটি কাদের থেকে আপনারা বলার চেষ্টা করছেন? দেখুন মাননীয় সভাপতি, আজকে পক্ষ দল থেকে সবথেকে বেশি করে যে বিষয়টা আশা করছিলাম যে আমাদের বাংলাদেশের মান সম্পন্ন অথবা মান খারাপ এমন কোন কোন পণ্য রয়েছে যেগুলো আমরা ব্যবহার করছি না, এর কোনো উদাহরণ নেই। মাননীয় সভাপতি, সবথেকে বেশি সময় ধরে তারা যেটি বলার চেষ্টা করেছিলেন যে আমরা রপ্তানি করছি, কিন্তু মাথায় রাখতে হবে রপ্তানির মান এবং দেশের বাজারে বিক্রির জন্য দুইটি পণ্যের মান কখনোই এক হয় না, সেটির মানের ভিন্নতা থাকে। আশা করছি প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি এবার যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ জানাবো। উভয় পক্ষের দলনেতারা 2 মিনিট করে সময় পাবেন। আমি প্রথমেই এমসি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষের দলনেতা মোহাম্মদ আব্দুল হালিম বিপ্লব, তাকে অনুরোধ জানাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটু আগে আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা যখন বক্তব্য দিয়ে গেলেন তখন তার বক্তব্যে কিন্তু মানসিকতার একটি সমস্যা দেখিয়ে গেছেন মাননীয় সভাপতি। খেয়াল করে দেখুন, তিনি প্রথমেই বলেছেন যে আমার দেশের কোনো একটা কোম্পানি যখন পণ্য তৈরি করে তখন আমার দেশের জন্য একরকম তৈরি করে, বিদেশের জন্য আরেক রকম তৈরি করে। মাননীয় সভাপতি, ওয়ালটনের যে R&D ডিপার্টমেন্ট আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং, তারা কিন্তু প্রতিবারই ক্লেম করে মাননীয় সভাপতি তারা যে রিসার্চের ক্ষেত্রে যে ডাটা ইউজ করে এবং পরবর্তীতে যে পণ্যটি তৈরি করে সেই ক্ষেত্রে মানের বৈষম্য কিন্তু মাননীয় সভাপতি তারা করে না। তাদের সূচকটা কিন্তু দেশের জন্য যেরকম মাননীয় সভাপতি, বিদেশের জন্য একই রকম মাননীয় সভাপতি। তার মানে মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা এইমাত্র নিজে স্বীকার করে গেলেন যে মানসিকতার সমস্যাটা মাননীয় সভাপতি আমাদের রয়েছে, এবং আমরা যখন পণ্যর বিচার করতে যাই তিনি কিন্তু বিচার করার আগেই অলরেডি তিনি একটি উত্তর দিয়ে ফেলেছেন যে আমার দেশের কোনো একটা কোম্পানি যখন পণ্য তৈরি করে তখন সে কী করে, আমার দেশের মান এবং দেশের বাইরে যে পণ্য যায় তার মান কিন্তু মাননীয় সভাপতি এক নয়। তিনি অলরেডি সেটি স্বীকার করে ফেলেছেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা যে ইলেকট্রনিক সামগ্রীর কথা বলে গেছি মাননীয় সভাপতি, আমরা যে ইলেকট্রনিক প্রোডাক্টের কথা বলি মাননীয় সভাপতি, সেক্ষেত্রে কিন্তু আমার দেশের জন্য কোম্পানি একরকম তৈরি করে বা দেশের বাইরের জন্য অন্যরকম তৈরি করে তা কিন্তু হয় না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, যে কোনো দেশি উদ্যোগ প্রথমে সে চিন্তা করে আমাকে দেশের বাজার দখল করতে হবে, আমাকে দেশের জন্য ভালো প্রোডাক্ট নিয়ে আসতে হবে, আমার দেশের বাজার আমি দখল করতে পারলে আমি পরবর্তীতে বিদেশের বাজার দখল করতে পারবো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে কোনো কোম্পানি যদি এটা চিন্তা করে যে আমি দেশের বাজার বাদ দিয়ে প্রথমে বিদেশের বাজার দখল করব তারপরে আমি আমার দেশের জন্য চিন্তা করবো, তাহলে সেই ক্ষেত্রে সেই কোম্পানি সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখন যদি আমরা ওয়ালটনের কথা যে উদাহরণ দিয়ে গেলাম মাননীয় সভাপতি, আমরা কিন্তু একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আজকে যদি আপনাকে ওয়ালটন 7,000 টাকা দামে একটা ভালো ফোন দেয় এবং আপনাকে যদি স্যামসাং সেই দামে একটি ফোন দেয়, আপনারা কি দেশি কিনবেন নাকি বিদেশি কিনবেন? সেই প্রশ্নের উত্তর তারা দেননি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমাদের দেশে কিন্তু তৈরি হচ্ছে মাননীয় সভাপতি, কিন্তু আমাদের মানসিকতার কারণে সেই বাজারটা কিন্তু আমরা দিতে পারছি না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মাননীয় সভাপতি যদি চিন্তা করে দেখি, আমরা যখনই বিদেশি পণ্যের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা সবসময় সেই ক্ষেত্রে তাকে অধিক পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটা শিশু যখন জন্ম হয় মাননীয় সভাপতি, আমরা কিন্তু মিনা কার্টুনের কথা বলি না মাননীয় সভাপতি, আমরা তাকে বলি ডোরেমনের কথা মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, খেয়াল করে দেখুন, আজকে ডোরেমন এবং মিনা কার্টুনের তুলনা যদি আপনি করেন মাননীয় সভাপতি, মিনা কার্টুন থেকে যে তথ্য আপনার বাচ্চাটি পাবে সেই তথ্য কিন্তু ডোরেমন দিতে পারবে না মাননীয় সভাপতি। মিনা কার্টুনে যে সচেতনতা রয়েছে মাননীয় সভাপতি, সেই সচেতনতা ডোরেমন কিন্তু দিতে পারছে না মাননীয় সভাপতি। তাই সবচেয়ে বলবো মাননীয় সভাপতি, আজকের স্বদেশী পণ্যের ব্যবহারের ভিত্তিতে মানহীনতা নয়, মানসিকতাই আমাদের প্রধান কারণ মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিপক্ষের দলনেতাকে যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট বলার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জিয়াউল হক, তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মাননীয় সভাপতি, আবারও সুযোগ দানের জন্য ধন্যবাদ। মাননীয় সভাপতি, সর্বশেষ আজকে পক্ষ দলের দলনেতা যে উদাহরণটি দিয়ে গেলেন যে আমরা মিনা কার্টুন না দেখে ডোরিমন দেখছি, কিন্তু এই যে ডোরিমন দেখছি, কত শতাংশ মানুষ ডোরিমন দেখছে, কত শতাংশ মানুষ বিটিভি না দেখে ভারতের একটি চ্যানেলে খেলাটি দেখছে, এটি খুব বেশি দরকার ছিল। কেন আপনার কথাটি আমরা বিশ্বাস করে নিব যদি কোনো তথ্য এবং প্রমাণ না থাকে? আমরা বলছি যে আমাদের দেশের এখনও ইত্যাদি দেখার জন্য 1 মাস আমরা অপেক্ষা করে থাকি কবে বিটিভিতে সেই ইত্যাদিটি হবে। আমরা এখনও ঘুম থেকে উঠে বিটিভির রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত দিয়ে আমাদের দিনটি শুরু করি, আমাদের সকালটি শুরু করি। আপনি হয়তোবা দেখেন না, আমরা দেখি এবং আমাদের দেশের মানুষেরা দেখে। তারপরে লক্ষ্য করুন, তিনি আমাকে প্রশ্ন করে গেলেন যে একই মানের ওয়ালটন এবং একই দামের যদি একটি সিম্ফনি মোবাইল হয় আপনি কোনটি কিনবেন? আমি অবশ্যই ওয়ালটনটি কিনবো, আপনি কোনটি কিনবেন সেটি আপনার ব্যাপার। এবং দেখুন, এখানে পণ্য শুধুমাত্র দেশি এবং বিদেশির মধ্যে নয়, বিদেশি পণ্যের মাঝখানেও প্রতিযোগিতাটি হয়ে থাকে। যখন একটি ওয়ালটন 10 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিচ্ছে এবং সেটির মানের থেকে স্যামসাংয়ের মানটি ভালো হচ্ছে, তখন কিন্তু আমরা বিদেশির থেকে এবং দেখুন সেই স্যামসাং থেকে আবার যখন ওপ্পো আরও ভালো ক্যামেরা দিচ্ছে, তখন আমি তুলনা করতে যাচ্ছি কোন পণ্যটির আমাকে ভালো সেবা দিচ্ছে, সে কোনটি দেশি কোনটি বিদেশি এমনটি নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে কোনটি আমাদেরকে সবথেকে ভালো সুবিধা দিবে। আমরা তারপরে যদি লক্ষ্য করি, আপনাকে আরও একটি প্রশ্ন করে যেতে চাই যে আপনি দেখুন, যখন একটি ওয়ালটনের মোটরসাইকেল সেটির যে অশ্বশক্তি, এবং আমরা যখন দেখি ইয়ামাহার একটি মোটরসাইকেল R15 বা এই যে পণ্যগুলো রয়েছে, আপনি কোনটিকে সবথেকে বেশি গুরুত্ব দিবেন?
তখন আমরা দেখি আমাদের সামর্থ্য অনুযায়ী যে ধরনের চাহিদা আমাদের দেশে এখন তৈরি হচ্ছে বিশ্বায়নের এই যুগে, সব ধরনের যোগান যদি আপনার দেশের কোনো একটি কোম্পানি আপনাকে দিতে সমর্থ না হয়, তখন আপনি স্বাভাবিকভাবেই বাধ্য হবেন সেই বিদেশের সেই পণ্যটি কিনতে। সেটি বিদেশি এই জন্য নয়, সেটি আপনার সামর্থ্যের মাঝখানে আপনার যোগানের মধ্যে আপনাকে সর্বোচ্চ উপযোগটি দিচ্ছে শুধুমাত্র এই কারণে। আপনারা যেটিকে মনে করছেন যে মানসিকতা দায়ী, এটি কখনোই মানসিকতার জন্য রিপ্রেজেন্ট করছে না। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ জিয়াউল হককে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয়ের বিপক্ষে বললেন শহীদ সার্জন জহুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সম্মানিত দর্শক, আমরা একটি প্রাণবন্ত বিতর্ক উপভোগ করলাম। আমাদের বিচারক মণ্ডলী নিশ্চয়ই বিচার বিবেচনা করে তারা জয়ী দল বা বিজয়ী দল দেখবেন। একটি বিষয় যে পণ্যের মান বেশি না আমাদের মানসিকতা, সমস্যাটি এখন বিতর্কটি এই জায়গাতেই। এই ভারতবর্ষে যখন আমাদের স্বাধীনতা আসার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন চলে, তখন স্বদেশি পণ্যের একটি আন্দোলন হয়েছিল। এবং এই স্বদেশি পণ্যের আন্দোলনটি একটি কারণে ছিল যে নিজের দেশের পণ্যকে যাতে আমরা গুরুত্ব দিই, এবং বিদেশি পণ্য বর্জনের একটি মুভমেন্ট ছিল। এবং সেই মুভমেন্টের মধ্য দিয়ে একটা সময় আমরা দেখেছি আমাদের দেশের যারা নেতৃত্ব তারা কিন্তু বিদেশি পণ্য বর্জন করেছে। এটি ছিল একটা মানসিকতা। মান আসবে, মানেরও গুরুত্ব আছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আপনি কোনটিকে গুরুত্ব দেবেন। বিতর্কের জন্য আমাদেরকে অনেক সময় বিতর্ক করতে হয়, কিন্তু বিতর্কের মধ্যে আরেকটি জিনিস থাকে, সেটি হচ্ছে নিজের দেশের পণ্যের প্রোটেকশন দেয়া। এটাকে বলে প্রোটেকশনিজম। যেমন ভারত 90s আগেই নিজের দেশের পণ্যকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা কিন্তু বাইরের কোনো পণ্য আমদানি করতে দিত না, সেটা মান ভালো হোক আর খারাপ হোক। তারা নিজেরা যখন একটি ভালো পণ্য তৈরির সক্ষমতা অর্জন করেছে, 90s অর্থাৎ 94 সালে যখন মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন, নরসিংহ রাও তখন ভারতের প্রধানমন্ত্রী, তখন তারা আস্তে আস্তে বাজারটাকে ওপেন করেছে। আমাদেরও দরকার ছিল এই ধরনের জিনিস, কারণ আমার নিজের দেশের পণ্যের প্রতি আমাদের কিন্তু প্রোটেকশন রাইটে নেই। নিজের দেশের পণ্য, স্বদেশি পণ্য কিনে হ ধন্য, একটা স্লোগান আছে। স্বদেশি পণ্য কেন কিনবো আমরা? হ্যাঁ, মান অবশ্যই থাকতে হবে। একই সঙ্গে এই যেটি আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো এটা থাকে কিনা যে বিদেশি ব্র্যান্ড দেখলেই কিনতে ইচ্ছে করে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরও মানেরও কিন্তু গুরুত্ব আছে, কারণ আমি মনে করি যে আপনি মানহীন পণ্য, যেটি আমাদের বক্তারা বললেন, সেটি দিয়ে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু এনশিওর দ্য কোয়ালিটি অলসো। কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। একই সঙ্গে কোয়ালিটি না হলে আপনি প্রতিযোগিতা, ডোমেস্টিক প্রতিযোগিতায় টিকতে পারবেন না, বাইরের প্রতিযোগিতা দূরের কথা। সো এখানে একটা জিনিস আমাদের সক্ষমতা অর্জন করতে হবে নিজেদের। এখানে যারা একটু সিনিয়র দর্শক আছেন তাদের নিশ্চয়ই মনে আছে 1970s যেন মুক্তিযুদ্ধের পরপর এই দেশে একসময় রেশনে কাপড় দেওয়া হতো শার্ট সেলাই করার জন্য। আমি জানি না অনেকের স্মৃতিতে এটা আছে কিনা। সেই দেশ এখন নাম্বার 1 শার্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা চায়নার পরে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানি করে থাকি। কীভাবে আমরা অর্জন করেছি? কোয়ালিটি দিয়ে অর্জন করেছি আমরা, কিন্তু একই সঙ্গে স্বদেশি পণ্য। তবে এটার মধ্যেও একটা ফাঁকও আছে। আমরা এখনও পর্যন্ত র মেটেরিয়ালের জন্য, অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা বলে, সেটার জন্য অধিকাংশ বিদেশের উপর নির্ভরশীল। এই জায়গায় ভারসাম্য আনাটা দরকার। যা হোক, ইতিমধ্যে আমরা ফলাফল পেয়ে গেছি। ফলাফল যেটি হয়, হয়তো কেউ বিজয়ী হবেন, কেউ বিজিত হবেন, তারপরেও মানে বিতর্কটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি আজকের এই 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যে বিষয় ছিল স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় মানসিকতায় প্রধান অন্তরায়, এটিতে বিজয়ী দল হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হচ্ছেন মোহাম্মদ আব্দুল হালিম বিপ্লব, MC কলেজ সিলেটের। উভয় পক্ষই বেশ মানে জোরালো বিতর্ক হয়েছে, বোঝা যায় নাম্বার দেখেই। বিজয়ী দলের নাম্বার এবং বিজয়ী দলের নাম্বারের মধ্যে পার্থক্য খুব বেশি নেই, খুবই সামান্য। তা আমরা আশা করব ভবিষ্যতে আরও সুন্দর বিতর্ক আপনারা উপহার দেবেন, এবং এই বিতর্কের মধ্য দিয়ে আমরা নিজেদের বক্তব্যকে আরও সমৃদ্ধ করব, নিজের দেশের যে সমৃদ্ধি সেটিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখলেন এবং যারা বিতর্কে অংশ নিলেন, এবং বিজয়ী দলকে অভিনন্দন, আপনাদেরকে অভিনন্দন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।